আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে একটা আমাদের ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা করে লেকচার দিব, কিন্তু ভিতরে আস্তে আস্তে আমরা যাইতে দেখবো আস্তে আস্তে লেকচারটা গরম হয়ে যাবে। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কাইন্ডলি কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। যারা জয়েন করছি আমরা একটু কনফার্ম করি আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, এবং যারা জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। যারা জয়েন করছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও এবং আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আর পাড়া প্রতিবেশী যতজন আছে তাদেরকে মেনশন করে জানিয়ে দাও আমাদের ক্লাস চলতেছে। তো আজকে আমরা সরল লেখার সেকেন্ড পার্টে আজকে মেইনলি আমরা ম্যাথগুলো করব। আজকে আমাদের কয়েকটা কাজ, গত ক্লাসে ফোলার থেকে কিভাবে কার্তেশীয়তে রূপান্তর করছে সেটা আমি জানি। তো আমি বলে দিই গত ক্লাসে আমি যে কাজ করছিলাম, গত ক্লাসে আমি যে কাজটা করছিলাম, আমরা গত ক্লাসে হচ্ছে ফোলার স্থানাঙ্ক থেকে ফোলার যদি কোনো একটা স্থানাঙ্ক থাকে, ফোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, ফোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক। তো আমরা ফোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কতে কনভার্ট করতে হয় ওই ম্যাথগুলো আমরা গত ক্লাসে করাইছিলাম। তো আজকের ক্লাসে করাবো হচ্ছে কিভাবে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে হয়। তো কার্তেশীয় থেকে কিভাবে পোলারে রূপান্তর করতে পারবো সেটা আমরা করব, এবং আমরা দেখবো আজকে আমি অলরেডি ফর্মুলা গত ক্লাসে ডেভেলপ করাইছি। এখানে একটা কোণগত জটিলতা থাকবে, কোণগত কি জটিলতা সেটা আমি প্রথমে দেখাবো, এবং এরপর আমরা এই জটিলতা কিভাবে পরিহার করা যায়, এই জটিলতার সমাধান কি সেটা আমরা বলবো। তাহলে আমরা দুই টাইপসের ম্যাথ, আমরা এক টাইপসের ম্যাথ গত ক্লাসে করাইছি, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে নির্ণয়। সেকেন্ড টাইপ আজকে করাবো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কীভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তর করা যায়। এরপরে হচ্ছে স্থানাঙ্কের ব্যাপার শেষ। এরপরে আমরা পড়বো হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে যাওয়া যায়। পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে, পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে যাওয়া যায় সেটা আমরা দেখাবো। যে আমাদের একটা পোলার সমীকরণ দেওয়া থাকবে, সেই পোলার সমীকরণটাকে আমাদের কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের তিন টাইপ 3 এর ম্যাথ।
এরপর টাইপ 4 এর ম্যাথ হচ্ছে কার্তেশীয় সমীকরণ দেওয়া থাকলে সেটাকে কীভাবে আমরা পোলারে রূপান্তর করব। তাহলে আমাদের এই 4টা টাইপ আমরা আজকে কমপ্লিট করব এবং এর পাশাপাশি আমরা আরও কয়েকটা এক্সট্রা করব। তো মেইনলি আমাদের প্রথম টাইপ, তাহলে আমাদের টাইপ 1 হচ্ছে গত ক্লাসে টাইপ 1 করে ফেলছি, এটা গত ক্লাস, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কীভাবে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। এরপর টাইপ 2 হচ্ছে আজকের ক্লাস কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর। এরপর টাইপ 3 হচ্ছে পোলার ইকুয়েশন। দেখো এগুলো কিন্তু স্থানাঙ্ক, এরপর আমরা ইকুয়েশন নিয়ে কাজ করব, সমীকরণ নিয়ে, সমীকরণ থেকে সমীকরণে রূপান্তর করব, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। তো আমরা এগুলোই আজকে আমরা করব একটা একটা। সো আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার কিনা। যারা জয়েন করছি তারা একটু কনফার্ম করি আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করি। যারা জয়েন করছি আমরা একটু কাইন্ডলি কনফার্ম করি আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং কে কোন জায়গা থেকে জয়েন করছি কমেন্টে একটু জানিয়ে দিই, কে কোন জায়গা থেকে কমেন্ট করছি কমেন্টে একটু জানিয়ে দিই। যাক, সব কিছু ক্লিয়ার আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই যে আমরা অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আমাদের অনলাইন কোর্সগুলোর ব্যাপারে। আমাদের মেনলি অনলাইন কোর্সগুলোর ব্যাপারে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোই আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার যে তুমি যে কোনো কোর্সের ব্যাপারে জানতে হলে আমাদেরকে মেসেজ করতে পারো। সেক্ষেত্রে হচ্ছে নর্মালি যেহেতু ফিজিক্স ম্যাথগুলা আমি কন্ট্রোল করি, সেক্ষেত্রে তুমি আমাকে মেসেজ দিতে পারো ইনফরমেশন জানার জন্য। আর কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য তোমরা মিশু ভাইয়াকে মেসেজ দিবা। মিশু ভাইয়াকে মেসেজ দিলে সে তোমাদেরকে বলে দিবে কীভাবে কেমিস্ট্রির কী কী কোর্স আছে না আছে, কোনটা তুমি করতে পারবা না করতে পারবা। অনলাইনে আমাদের কোর্সগুলো চলমান আছে। আর স্বল্প পরিসরে অফলাইনে কেমিস্ট্রির বেসগুলো অফলাইনে চলমান আছে স্বল্প পরিসরে। সেক্ষেত্রে কারো যদি প্রয়োজন হয় মিশুর সাথে যোগাযোগ করতে পারো। আর অ্যাকচুয়ালি আজকে আমরা যে কাজটা করব, আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা আমরা লঞ্চ করতেছি হচ্ছে অনলাইনে। এটা হচ্ছে মেইনলি সরল রেখা প্লাস ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমরা সরল রেখা তো গত ক্লাসে একবারে বেসিক জিনিস নিয়ে কথাবার্তা বলছি, আজকের ক্লাসে ম্যাথ করা শুরু করতেছি। আর এর পাশাপাশি আমরা সরল রেখা শেষ করে এই কোর্সে এরপর হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পুরোটাই আমরা কমপ্লিট করবো। একেবারে আমাদের কোর্সগুলো হবে বেসিক টু প্রো লেভেল পর্যন্ত। তুমি যদি বেসিক 100% ক্লিয়ার করে পড়ো, তোমাকে ইন্টারমিডিয়েট অ্যাডমিশন কোনো জায়গায় আটকা পড়তে হবে না, সৃজনশীলের নাশকতায় তুমি পড়বা না, তখন তোমার আর কোনো ঝামেলা হবে না। তুমি দেখবা বেসিক যখন ক্লিয়ার থাকবে তখন তুমি তোমাকে হার মানাতে পারবে না, তুমি সানগ্লাস পরে পরে ঘুরতে পারবা। সৃজনশীল তোমাকে নাড়া দিতে পারবে না, তুমি ইজিলি করে ফেলতে পারবা, কারণ তোমার বেসিকটা খুবই কড়া, সৃজনশীল দিতে পারবে না তোমাকে নাড়া। তো আসো আমরা আমাদের ক্লাস শুরু করি। ওকে সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখনই শুরু করে দিই। আমি শুরু করে দিই। তাহলে প্রথমত আসো আমরা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, আমরা স্থানাঙ্ক নিয়ে আলোচনা করতেছি। এখানে মেইনলি আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে স্থানাঙ্ক নিয়ে। তো আমরা প্রথম হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ম্যাথগুলো করে ফেলি। আমরা আগেই বলছিলাম গত ক্লাসে টাইপ 1 করাইছি, এখন আমরা টাইপ 2 ধরবো, এরপর টাইপ 3, টাইপ 4, এই 4টা করে তারপর আমরা একটু গল্প করব, কারণ ক্লাসের মাঝখানে একটু আমাদের রসকসের প্রয়োজন আছে। তো আমরা আগে এই 4টা টানা করে ফেলি, কি বলো? টানা আমরা এই 4টা করে ফেলি, তারপর আমরা বাকিগুলোতে যাব। তাহলে আসো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের রূপান্তর আমরা যদি রূপান্তর করতে যাই, সেক্ষেত্রে আমি একটু বলে রাখি ভাইয়া, বারবার তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কোনো একটা বিন্দু, দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এখানে কোনো একটা বিন্দু আছে মনে করো ফি। এই ফি বিন্দুটাকে আমি এক্স কমা ওয়াই আকারেও প্রকাশ করতে পারি, এই ফি বিন্দুটাকে আর কমা থিটা আকারেও প্রকাশ করতে পারি। এখন তুমি এক্স ওয়াই আকারে প্রকাশ করলে সেটা কার্তেশীয়, আর থিটা আকারে প্রকাশ করলে সেটা পোলার, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কিন্তু সেম জিনিস। অর্থাৎ তুমি আমাকে ইফতেখারও রাখতে পারো, আমাকে ইমু রাখতে পারো। পার্থক্যটা কোন জায়গায়? একটা হচ্ছে নামের আদ্যক্ষর আর একটা হচ্ছে নামের শেষাক্ষর। তাহলে প্রথমে তুমি ইফতেখার দিয়েও ডাকতে পারো, ইমু দিয়েও ডাকতে পারো, দুইটা দিলে কিন্তু আমি তোমার দিকে তাকাবো। তাহলে এখানে জাস্ট লাইক দ্যাট, তুমি এক্স ওয়াই দিলো যে কথা, আর থিটা দিলো সেম কথা, পার্থক্য হচ্ছে দুইটা ভিন্ন ক্যাটাগরি। এখন হচ্ছে এই দুইটার মধ্যে নিশ্চয় রিলেশন আছে, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর মাধ্যমে এই দুইটার মধ্যে এক্স এবং ওয়াই এর সাথে আর থিটার রিলেশন আছে, সেটা আমরা গত ক্লাসে দেখছি। এখন কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করব মানে কি? এই কার্তেশীয় মানে এক্স ওয়াই আমাদের এটা হচ্ছে গিভেন, এটা আমাদের দেওয়া থাকবে, এক্স এবং ওয়াই এর মানটা দেওয়া থাকবে। আর এবং থিটা যেটা আমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, আর এবং থিটার ভ্যালুটা। তাহলে তোমাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে তুমি এক্স ওয়াই এর মান জানলে আর এবং থিটা বের করতে পারো। তো গত ক্লাসে দেখছিলাম যে আমি এক্স ওয়াই এর মান জানা, দিস ইজ মাই অজানা, বাই ইউজিং জানা
উইল ফাইন্ড আওয়ার অজানা। তাহলে আমরা জানাটাকে ব্যবহার করে অজানা বের করব। আর বের করতে হলে √x² + y²। এর থেকে সোজা জিনিস নাই ভাই, এখানে কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই, ডাইরেক্টলি করলে তুমি আনসার পেয়ে যাবে। এটা নিয়ে আমার কথা বলারও কোনো দরকার নাই। আমার কথা বলা দরকার যেটা নিয়ে, সেটা হচ্ছে থিটা। যদি তুমি থিটা বের করতে যাও সেক্ষেত্রে আমরা বলবো থিটার ফর্মুলা হচ্ছে ভাইয়া tan ইনভার্স y/x। কিন্তু ভাইয়া এখানে একটু আমাদের জটিলতা আছে, বলে রাখা ভালো ভাইয়া। এই যে tan ইনভার্স y/x বলতেছি, এক্সটা হচ্ছে বুঝ, ওয়াইটা হচ্ছে কি কটি। এখন কোণগত জটিলতা যেটা সেটা কি, কোণগত জটিলতা যেটা সেটা কি, তো সেটা বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি। মনে করো ফর এক্সাম্পল ভাইয়া আমাদের এখানে কোন একটা বিন্দু আছে, আমাদের এটা, এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। আর সো আমি ধরে নিলাম এটা হচ্ছে 150 ডিগ্রি, আর এইদিকে এই কোণটা হচ্ছে মনে করো 210, কত হয় 210 না, হ্যাঁ 210 ডিগ্রি। তাহলে আমাদের এই দিকের কোণটা হচ্ছে 150, এই দিকের কোণটা হচ্ছে 210। এখন আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা পি বিন্দু। এখন আমি পোলার স্থানাঙ্ক করতেছি, তাহলে পোলার স্থানাঙ্কে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে থিটা। আর মানে তো ভাই এটার দৈর্ঘ্য, ঠিক আছে। থিটাটা কি দেখো, থিটাটা আমরা বলছিলাম পোলারের নিয়ম হচ্ছে থিটাটা সবসময় আদি রেখা থেকে চিন্তা করতে হয়। কার থেকে চিন্তা করব? আদি রেখা থেকে, আদি রেখার সাপেক্ষে। এবারে বলো আমি যদি স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ ওয়াই অক্ষের কথা চিন্তা করি, আমার আদি রেখাটাকে পোলার স্থানাঙ্কে আদি রেখাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক যে অংশটা, দিস ইজ মাই আদি রেখা, দিস ইজ মাই আদি রেখা, দিস ইজ মাই আদি রেখা। এই আদি রেখার সাপেক্ষেই তোমাকে কোনটা বের করতে হবে। এবার গত ক্লাসে আমরা বলছিলাম আদি রেখার সাপেক্ষে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারো, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারো। আমি এই আদি রেখা থেকে যদি বলি, এখান থেকে ঘুরে 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 চলে গেলাম, কোনটা আমি থিটা = 150 ডিগ্রি পেলাম। আমার ইচ্ছে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো না, কাঁটার যেদিকে ঘুরে আমি সেদিকেই ঘুরবো। তাহলে আমি এখান থেকে এই দিকে ঘুরে 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 পেয়ে গেলাম। এখান থেকে আমি এখন বলতে পারবো এটা 210 ডিগ্রি বলতে পারবো না, আমাকে বলতে হবে -210 ডিগ্রি থিটা = তাহলে এখানে থিটার মান তুমি 150 ডিগ্রি বলা যে কথা, থিটার মান 210 ডিগ্রি -210 ডিগ্রি বলা সেম কথা। আমি যদি তোমাকে বলি আমার থিটার মান হচ্ছে 150 ডিগ্রি, তুমি বুঝে নিবা আদি রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে 150 ডিগ্রি রোটেশন দিতে হবে। আমি যদি বলি থিটার মান -210 ডিগ্রি, দ্যাট মিনস আদি রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে 210 ডিগ্রি রোটেশন দিতে হবে। মাইনাস মিনস ঘড়ির কাঁটার দিকে। ওকে, তাহলে আমার যেটাই আসুক কোনো সমস্যা নাই, আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এবার আসো ভাইয়া আমাদের এখানে আমি তোমাকে দিলাম, আমি তোমাকে দুইটা বিন্দু দিব। একটা বিন্দু দিব কি দেখো, একটা বিন্দু দিব হচ্ছে 2,2, ফার্স্ট কোঅর্ডিনেটে একটা বিন্দু 2,2, আর এখানে একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে -2, -2। থার্ড কোঅর্ডিনেটে আমি দুইটা বিন্দু দিলাম, ফার্স্ট কোঅর্ডিনেটে একটা বিন্দু দিলাম, সেকেন্ড কোঅর্ডিনেটেও একটা বিন্দু দিলাম। এখন হচ্ছে আমাদের কি হবে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা সরল লেখার সৃজনশীল যদি পরীক্ষা আসে, মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি আমার সৃজনশীলের ক নাম্বারের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন দেওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেটা কিন্তু ইমু ভাই তোমাদেরকে বলিয়ে দিয়েছে, তোমাদের একটু করে অ্যানালাইসিস করার দরকার আছে, তার জন্য তোমাদের সাথে নিশ্চয়ই বই আছে। সো টেনশন করার কি আছে, একটু এইদিকে তাকায় দেখো। আমাদের এখানে 2,2 একটা বিন্দু। এখন তুমি চিন্তা করতে পারো ভাই এটা হচ্ছে আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, এখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 2, এখানে এক্স এর মান -2, ওয়াই এর মান -2। আচ্ছা ভালো কথা ভাইয়া, এখানে আপনি আমাকে শিখিয়েছিলেন থিটা = tan ইনভার্স y/x। আমি সেটা বের করে আনসারটা বের করবো শেষ। এবার আমি দেখি, আমি এখানে পাইলাম এক্স এর মান 2, ওয়াই এর মান 2, এখান থেকে আমি বের করবো থিটা = tan ইনভার্স 2/2। কাটাকাটি করে পেলাম tan ইনভার্স 1। এবার tan কতর মান 1, 45 ডিগ্রি। তাহলে আমি বুঝে গেলাম ভাই এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি দেখি 45 ডিগ্রি এই কথাটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা মিন করে পজিটিভ অ্যাঙ্গেল, মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি ঘুরবো, 45 ডিগ্রি ঘুরবো। তাহলে দেখো আমি এই যে যদি বলি এটা হচ্ছে আমার, এটা আমি আদি রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলাম। কথা ঠিক না বে ঠিক? জি ভাই ঠিক ঠিক ঠিক। এর মানে হচ্ছে আমাদের এটা আমার কারেক্ট। আমি ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলে কিন্তু আসলে এটা পাবো, আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরলে এটাও পাবো। ঘড়ির কাঁটা করে ঠিক ঠিক, আমার আনসারটা ঠিক ঠিক। এবার আসো এটা বের করবো ভাইয়া -2, -2। এই -2, -2 যখন যাব আমরা করিতে, জটিলতা আমাদের সৃষ্টি হয়ে যাবে। আসো কি জটিলতা ভাই? সিম্পল কথা হচ্ছে, তুমি এখন আমাকে বলবা ভাই এই ম্যাথ
এই ম্যাথ কি বলেন ভাইয়া, এদিকে দেখেন একটু করে চাইয়া থিটার মান ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এইটাকে আমি x আর y এর মান বের করে আনসার বের করে দিব শেষ। y এর মানটা হচ্ছে ভাইয়া -2, x এর মানটা -2 কাটাকাটি আনসার পেয়ে গেলাম আমরা 1। এর মান হচ্ছে ভাইয়া এটা হচ্ছে tan ইনভার্স 1, ভাইয়া tan ইনভার্স 1 যেটা তাকে আমি বলি 45 ডিগ্রি। এবার একটু আমি বের করে ফেললাম শীঘ্রই। আসলে দেখো তুমি যদি চিন্তা করে দেখো ভাইয়া, তুমি এখানে বের করছো, তোমার আনসার বেরিয়েছে +45 ডিগ্রি। +45 ডিগ্রি কথাটার মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আদি রেখা থেকে 45 ডিগ্রি রোটেশন দিব, এবং 45 ডিগ্রি রোটেশন দিলে আমি এটা পাচ্ছি না। আমাকে এটা পাইতে হলে কি করতে হবে, এই যে এখানে যাইতে হবে। অ্যাকচুয়ালি এটা করার কারণে আমি যে কোণটা পাইছি সেটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে 45 ডিগ্রি। আমি কিন্তু আদি রেখা থেকে কোণটা পাই নাই, আদি রেখা থেকে কোণটা পাই নাই। এর মানে আমার আনসার শুদ্ধ না ভুল? অবশ্যই আনসারটা ভুল। ওই কারণে আমি দেখতেছি আমাদের কি একটা কোণগত জটিলতা আছে। আমি যদি এই সূত্র সরাসরি ব্যবহার করি একটা কোণগত জটিলতা থেকে যাবে। এই কোণগত জটিলতা কার কারণে সৃষ্ট? কোয়াড্রেন্টের কারণে সৃষ্ট। ওই কারণে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্টে কীভাবে বের করতে হবে সেটা আমরা এখন সুন্দর করে দেখাই দিব। আমরা সুন্দর করে দেখাই দিব কিভাবে ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা তুমি বের করবা, কিভাবে সেকেন্ড কোয়াড্রেন্টের মানটা তুমি বের করবা, কিভাবে থার্ড কোয়াড্রেন্টের মানটা তুমি বের করবা, কিভাবে ফোর্থ কোয়াড্রেন্টের মানটা তুমি বের করবা। এটা আমি এখন তোমাদেরকে দেখাই দিব। আসো এই জিনিসটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে মানে এখনকার শুরুর বেসিকের দিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কিভাবে আমরা থিটার মানে আমাদের এখানে যে আর থিটার যে থিটাটা সেটা কীভাবে বের করব, এটা বের করা বিভিন্ন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কীভাবে বের করব, এটা বের করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এটা নিয়ে আমাদের অনেক স্টুডেন্ট একটু জটিলতায় পড়ে। তো আমি তোমাকে বলে দিব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি তুমি রোটেশন দাও তাহলে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে রোটেশন দিলে ঋণাত্মক। কোন সবসময় কার সাপেক্ষে চিন্তা করতে হবে? আদি রেখার সাপেক্ষে। এই কথাগুলো মেমোরাইজ করে রাখো, দেখবে তোমার ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন আমরা সুন্দর করে এই জিনিসটা তোমাদেরকে মাথায় ঢুকাই দিই, একেবারে আজীবনের জন্য মাথায় ঢুকে যাবে। আমরা এমনভাবে পড়াবো আজীবনের জন্য তোমার মাথায় ঢুকে যাবে। এই কোণগত জটিলতা কেন আমরা বুঝছি, এর মানে আমি যদি সরাসরি এটা বসাই দিই আনসার কিন্তু পারফেক্ট আসবে না সব সময়। ওই কারণে আমাদের বলতেছি কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে কোণগত জটিলতা আছে, সেই জটিলতার আমরা এখন সমাধান করব। তো সমাধান করতে গেলে আমি তোমাকে একটা কথা বলি। আচ্ছা তুমি একটু এইদিকে তাকাই দেখো তো, আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো একটা ত্রিভুজ। এটা কিন্তু অক্ষ না যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে না, যে কোনো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমিটাকে বললাম এক্স, লম্বটাকে বললাম ওয়াই, এই কোণটাকে বললাম থিটা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কোণটা কত বের হবে ভাই? এখান থেকে আমার কোণটা বের হবে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা ভালো কথা, এটা আশা করি আমরা বুঝছি। এখন আমাকে বলো তো, এটা যদি থিটা হয়, এটা লম্ব, এটা ভূমি, আমরা ইজিলি করে ফেললাম, কারণ আমরা ইজিলি জানি ভাইয়া tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি। এটা দিয়ে আমরা করে ফেললাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো, এই ত্রিভুজের মধ্যে এক্স আর ওয়াই ধনাত্মক নাকি ঋণাত্মক? একটু আমাকে বলো। আমি কিন্তু বারবার বলতেছি এটা স্থানাঙ্ক ব্যবস্থা না, এই ত্রিভুজটা স্থানাঙ্ক ব্যবস্থা না। যে কোনো একটা ত্রিভুজ, মনে করো পিথাগোরাসের একটা ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা এই থিটাটা বের করার জন্য এক্স আর ওয়াই সবসময় কেমন ধরি, ধনাত্মক নাকি ঋণাত্মক? একটু আমাকে কমেন্টে বলো, আমি একটু করে দেখি, একটু কমেন্টে দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি পজিটিভ, কারণ আমরা এই সিচুয়েশনটা আমাকে মনে করিয়ে দে এক্স আর ওয়াই হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য। এই ত্রিভুজটা আমাকে মনে করিয়ে দে এক্স ওয়াই হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। ওকে 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 এবার যদি আমি তোমাকে বলি ভাইয়া, আমার যদি ত্রিভুজ এরকম একটা ত্রিভুজ হয়, এক্স এর মান এটা হয়, ওয়াই এর মান এটা হয়, এটা যদি থিটা হয়, এই তাইলে বলো আবারও থিটার মান কি tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স না? এক্স আর ওয়াই পজিটিভ, কারণ যে কোনো একটা ত্রিভুজ মানে এক কথায় এই ত্রিভুজটাকে আমি এখানে ঘুরাইয়ে এখানে এনে দিলাম, সমস্যা তো নাই। আচ্ছা ভাইয়া
এই ত্রিভুজটাকে আমি ঘুরে যদি এরকম আয়না দিই, এরকম কইরা দিই, ভাই আমাদের এই কোণটাই হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমার ভূমিটা হচ্ছে এক্স, লম্বটা হচ্ছে ওয়াই। আমরা ভূমিটাকে এক্স, লম্বটাকে ওয়াই ধরতেছি, তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি। ভাই আমার ত্রিভুজটা যদি এরকম হয়, আমার ত্রিভুজটা যদি এরকম হয়, আমার ত্রিভুজটা যদি এরকম হয়, তাহলে ভাইয়া আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা যদি আমার থিটা হয়, এটা হচ্ছে ভূমি এক্স, এটা হচ্ছে লম্ব ওয়াই। সব জায়গায় থিটার মান হচ্ছে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখানে প্রত্যেকটা এক্স এর মান, প্রত্যেকটা ওয়াই এর মান পজিটিভ, কারণ তারা যে কোনো একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ঠিক সেম সিচুয়েশন আমার এখানে ক্রিয়েট হয়। দেখো ওয়াই অক্ষ, এক্স অক্ষ, তুমি এখানে কোনো একটা বিন্দু নিবা, এই যে দেখো একটা ত্রিভুজ সৃষ্টি হলো। তুমি এখানে কোনো একটা বিন্দু নিবা, এটা ত্রিভুজ সৃষ্টি হলো। তুমি এখানে কোনো একটা বিন্দু নিবা, এটা ত্রিভুজ সৃষ্টি হলো। তুমি এখানে কোনো একটা বিন্দু নিবা, এটা ত্রিভুজ সৃষ্টি হলো। তবে এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কোন জায়গায় ভাইয়া? বেসিক পার্থক্য হচ্ছে এখানে আমরা বলতেছি এই থিটাটা বের করার জন্য এক্স আর ওয়াই অলওয়েজ পজিটিভ, বাট এখানে আমাদের এক্স আর ওয়াই অলওয়েজ পজিটিভ না। এই কোয়াড্রেন্টে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। এই কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এখানে এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। এখানে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। তাহলে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? ভাইয়া আমাদের এখানে সবাই পজিটিভ, কিন্তু এখানে সবাই পজিটিভ না। এখন আমি যদি তোমাকে বলে দিই ভাইয়া tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ইউজ না করে আমি যদি এটা করি tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স, এই তাহলে আমাকে বলো এবার এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এখানে এক্স আর ওয়াই পজিটিভ, আর এখানে আমি জোর করে পজিটিভ বানাইছি, এটা পরম মান চিহ্ন দিয়ে দিছি। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ভাইয়ারা আপুরা একটু বলে ফেলি, এই tan ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে এক্স আর ওয়াই এভরি টাইম পজিটিভ, আর এখানে যখন আমি কোয়াড্রেন্ট অনুযায়ী চিন্তা করতেছি, স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করতেছি, এক্স আর ওয়াই এর মান বিভিন্ন ধরনের পেয়েছি। যখন পরম মান ইউজ করেছি, মডুলাস ইউজ করেছি, তখন কি আমি নিশ্চয়ই মানটা পজিটিভ পেয়েছি? তাহলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাইয়া নাই। আছে পার্থক্য? আছে কিনা বলো, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আমার এখানে কমেন্ট স্লো আসতেছে কিনা? হ্যাঁ, পার্থক্য আছে, 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 এই বলো আছে। হাবিব বাশার না 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 না, এটা হতে পারে না, পার্থক্য থাকতে পারে না, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা এবার আমাকে বলো তো ভাই, এটাই তো এক্স কমা ওয়াই, এটাই তো এক্স কমা ওয়াই, এটাও এক্স কমা ওয়াই, এটাই তো এক্স কমা ওয়াই। জি ভাই, তাহলে এটা যদি এক্স কমা ওয়াই হয়, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স কমা ওয়াই হলে এটা এক্স এটা ওয়াই, এটা এক্স কমা ওয়াই হলে এটা এক্স এটা ওয়াই, এটা এক্স কমা ওয়াই হলে এক্স ওয়াই। তাহলে আমাকে বলো তো, আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স এর পরম মান লিখি, আমি কোনটা পাবো? ভাই tan ইনভার্স এক্স এর পরম মান লিখলে এই ত্রিভুজের জন্য কোণ পাবো হচ্ছে আমার এটা, মানে এটা দ্বারা মিন করতেছে tan ইনভার্স পরম মান অফ ওয়াই বাই এক্স। এই ত্রিভুজের জন্য কোণ পাবো হচ্ছে এই ছোট কোণটা, এটা দ্বারা মিন করতেছে tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। এই ত্রিভুজের জন্য কোণ পাবো হচ্ছে এই কোণটা, এটা দ্বারা মিন করতেছে tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। এই ত্রিভুজের জন্য কোণ পাবো হচ্ছে এটা দ্বারা মিন করতেছে tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। এর মানে একটা জিনিস খেয়াল করছো, আমি আমার যে থিটা দরকার সেই থিটা না পেলেও আমি কিন্তু ভাইয়া এখানে এই কোণটা পেয়ে গেছি, এখানে এই কোণটা পেয়ে গেছি, এখানে এই কোণটা পেয়ে গেছি, এখানে এই কোণটা পেয়ে গেছি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পরম মান দিয়ে লিখলে সে এটা আমাকে দিবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পরম মান দিয়ে লিখলে সে আমাকে এটা দিবে, থার্ড কোয়াড্রেন্টে পরম মান লিখলে সে আমাকে এটা দিবে, ফোর্থ কোয়াড্রেন্টে পরম মান দিলে সে আমাকে এটা দিবে। আর এটা জানলে বাকিটা অটোমেটিক বের করা যায়। কেমনে বের করা যায় সেটা আমি বলতেছি, আগে বলো একটু বুঝছে কিনা। তাহলে আমি যদি আমার স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা বের করার সময় আমি tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স করি, তাহলে এই tan ইনভার্স ওয়াই বাই এক্স কি পরম মান অফ ওয়াই বাই এক্স মিন করে এই কোণ ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা মিন করে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, এটার মিন করে এটা থার্ড কোয়াড্রেন্টের জন্য, এটা মিন করে এটা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স এই বেচারাটা চিনে রাখবো, এই বেচারাকে আমরা চিনে রাখবো, ওকে আমি চিনে রাখবো। কখন আমি এটা বলতে পারবো না তোমায় আমি চিনি আবার বোধহয় চিনি না, তোমায় আমি চিনি আবার বোধহয় চিনি না, চিনি না বলা যাবে না,
তোমায় আমি চিনি, যখনই দেখি তোমায় আমি চিনি চিনি চিনি। চিনতেই হবে তোমারে, চিনতেই হবে। চিনি না বলা যাবে না, চিনি না বলা যাবে না, চিনি তোমার আমি চিনি। হ্যাঁ, ওকে। তাহলে এবার আসো, এইটা যদি মাথায় ঢুকাইতে পারো তুমি ধরে নাও যে তোমার শেষ, এটা বুঝে শেষ। কেমনে এবার আমি তোমার বলতেছি, এবার বিশাল করে আমরা তোমাকে এটা বুঝাবো। আর এর মান বের করতে কোনো সমস্যা নেই, থিটা বের করবো। দেখো একেবারে বড় করে বের করব। থিটা নির্ণয় আমরা ঘুরবো হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিয়ে আমরা অনেক কিছু বের করব। আসো আমরা কি কি বের করতেছি সেটা আমরা একটু করে দেখি। তাহলে আমরা প্রথমে আমরা এটা কাজ করে নিই, বড় করে আঁকি, বড় করে লিখলে সুবিধা হবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। প্রথমে ভাইয়া আমরা আসি ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে ভাইয়া আমাদের এখানে একটা বিন্দু আছে। ওকে ভাইয়া, এই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা বলতেই পারি ভাইয়া দিস ইজ এক্স আর এক্স অ্যান্ড ওয়াই। এক্স এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক, দিস ইজ এক্স কমা ওয়াই। আমি বলতেই পারি ভাইয়া এটা হচ্ছে এক্স কমা ওয়াই একটা বিন্দু, বলতেই পারি। তাহলে লিটারেলি তুমি যদি এখান থেকে লম্ব টানো, তাহলে তুমি আমাকে বলো এই যে ছোট্ট একটা কোণ দেখতেছ এটা আসলে কে? এটার পরিচয় হচ্ছে tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। শেষ, এটার পরিচয় জেনে গেলাম। আমি যখনই এটা করলাম সাথে সাথে এটার পরিচয় জেনে গেলাম। এবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টে আমি একটা বিন্দু বিবেচনা করি। এই বিন্দুটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, লম্ব টানলাম। এখানেও আমি একজনকে চিনি, তোমায় আমি চিনি 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 চিনি। কারে চিনি? এই যে এই কোণটাকে চিনি। সে কে? সে হচ্ছে tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স, পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো তুমি যখন এখানে যাবা এখানেও বলতে পারবা, এখান থেকে লম্ব টানবা, এটা হচ্ছে এক্স কমা ওয়াই যে কোনো একটা বিন্দু। তখন তুমি বলতে পারবা তোমায় আমি চিনি 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 চিনি। এটা কি চিনো? যাকে চিনো সে কে? সে হচ্ছে tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক কি না? এবার তুমি যদি চিন্তা করো, তুমি যদি ফোর্থ কোয়াড্রেন্টে দেখো, এই কোয়াড্রেন্টে এখানে কোন একটা বিন্দু হচ্ছে ভাইয়া এক্স কমা ওয়াই। এক্ষেত্রে আমি কাকে চিনি? এই যে এই অংশটাকে চিনি। কি নামে চিনি? tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। এই একটু বুঝছি কিনা? আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন আমার কাজ কি? থিটা বের করব। আচ্ছা, ভালো কথা। আমি যখন থিটা বের করব, এই যে দেখো আমার আদি রেখাকে, সিম্পল কথা হচ্ছে ভাইয়া এখান থেকে এই যে এটা হচ্ছে আমার আদি রেখা। এখন এবার শেষ। এবার তুমি ইচ্ছা মতো নিজে দেখে দেখে বলে দিতে পারবা। এখন তুমি কি বলবা? ভাই আমার আদি রেখা যেহেতু এটা, আমাকে এটার জন্য এই যে এটা যদি আমাদের আর হয়, তার জন্য আমি যদি বের করি, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরলে এই যে এতটুকু আসবো, এতটুকুটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার থিটা। তাহলে এতটুকুর মান কিন্তু অলরেডি আমি জানি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। শেষ। এবার যদি তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবা ভাইয়া আমি এখানে এটার মান জানি, কিন্তু এই সেকেন্ড কোয়াড্রেন্টে এটা যদি আর হয়, থিটা কে? এখান থেকে আমি ঘুরে যদি এতটুকু আসি, এই যে এটাই হচ্ছে আমার থিটা না? সেকেন্ড কোয়াড্রেন্টে এটা হচ্ছে আমার থিটা, যে আদি রেখা থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এতটুকু হচ্ছে আমার কি? থিটা।
এবার এতটুকু যদি আমার থিটা হয় তাহলে আমি সিম্পল, আমি জানি কি, আমি এইটা জানি, তাহলে টোটাল পুরোটা হচ্ছে কত বলো তো 180 না, আমার এখান থেকে পুরোটা হচ্ছে 180, তার থেকে এই ছোট্ট অংশটা যদি বিয়োগ করে দিই, যেটা আমি জানি, যেটা আমি চিনি, সেটা যদি বিয়োগ করে দিই নিশ্চয়ই এই থিটাটা পেয়ে যাব। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো থিটা ইকুয়ালস টু হচ্ছে ফাই মাইনাস tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। শেষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটা ইকুয়ালস টু ফাই মাইনাস tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এবার আসো ভাই, আমি যদি এইটা চিন্তা করি, এক্ষেত্রে দেখো তো এখান থেকে তোমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে 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 এতটুকু আসতে হবে। আসলাম। তাহলে দেখো আমি চিনি কোনটা ভাই, আমি এই যে অংশটা, এই অংশটা আমি চিনি। তাহলে এটা যেটা আমি জানি এর সাথে এখান থেকে পুরোটা করতে হলে কী করতে হবে, এখান থেকে এতটুকু আসলে হচ্ছে 180 মানে পাই, তার সাথে এটা যোগ হলো, আগের বার বিয়োগ হলো, এবার যোগ হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই থার্ড কোঅর্ডিনেটে যখন আসবো থিটার মান হচ্ছে পাই প্লাস tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। এবার আসো আমাদের এখানে, যদি আমরা এখানে আসি এই কোঅর্ডিনেটে তুমি চিন্তা করে দেখো, তুমি এখান থেকে ঘুরে 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 এই এতটুকু, এটাই হচ্ছে তোমার থিটা। জি ভাইয়া, এটা যদি থিটা হয় আমি জানি কোনটা, এই ছোট্ট অংশটা আমি জানি, তাহলে এখানে একবার যদি পুরোটা ঘুরতাম পাইতাম 2 মানে 360 ডিগ্রি, তার থেকে এটা বিয়োগ করে দিলে এটা থিটাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স পরম মান অফ। তাহলে তোমরা এখন থেকে যে কাজটা করবা পরীক্ষার জন্য, তোমরা যে কাজটা করবা, তোমরা যে সিম্পলি জেনে রাখবা ভাইয়া আমাদের যদি আমরা বলি এই যে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো ধনাত্মক দিকে, ইন জেনারেলি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরি জ্যামিতিক কোণের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কোণেরটা আমি দেখবো হচ্ছে আমার স্থানাঙ্কটা কোন কোয়াড্রেন্টে দেওয়া। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে দেওয়া থাকে আমি সরাসরি লিখে ফেলবো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এর পরম মান। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে দেওয়া থাকে থিটা ইকুয়ালস টু ফাই থেকে এটা বিয়োগ করে দিব, থার্ড কোয়াড্রেন্টে হলে ফাইয়ের সাথে যোগ করে দিব, ফোর্থ কোয়াড্রেন্টে হলে 2 থেকে বিয়োগ করে দিব। তাহলে আমি যাকে আমি চিনি সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোঅর্ডিনেটে হলে পাই থেকে বিয়োগ করে দিব, থার্ড কোঅর্ডিনেটে পাইয়ের সাথে যোগ করে দিব, ফোর্থ কোঅর্ডিনেটে 2 থেকে বিয়োগ করে দিব। এভাবে তুমি মুখস্থ করে ফেলতে পারবো। আমি বলবো তুমি যদি মুখস্থ করে ফেলো এটা তোমার জন্য বেটার হবে আর কি, তুমি মুখস্থ করে ফেললে এটা তোমার জন্য বেটার। বলো আমরা একটু বুঝছি কিনা? হ্যাঁ, এটা আমরা বুঝছি কিনা। এবার আমরা ম্যাথ করাবো, দেখবো ফটাফট তুমি ম্যাথ করে ফেলতে পারবা। যেই ম্যাথে আসুক না কেন, যেই ম্যাথে আসুক না কেন। এই বুঝছি কিনা ভাইয়া বলো তো? আচ্ছা, এবার কেউ একজনের ইচ্ছে হলো, নর্মালি আমরা বলে রাখি এটা যেহেতু জ্যামিতিক কোণ, গত ক্লাসে আমরা বলছিলাম জ্যামিতিক কোণটা 0 থেকে 360 ডিগ্রি হয়, কারণ জ্যামিতিক কোণ অলওয়েজ ধনাত্মক, এটা আমরা ঋণাত্মক নর্মালি কাউন্ট করি না। বাট তাও যদি এক্সামে অনেক সময় এমসিকিউতে তোমাকে দিয়ে দিতে পারে, তো যদি কখনো নেগেটিভ কাউন্ট করা হয় তাহলে তোমাকে কি করতে হবে, ক্লকওয়াইজ ঘুরতে হবে, ক্লকওয়াইজ ঘুরতে হবে। যদি তুমি ক্লকওয়াইজ ঘুরো তাহলে কি হবে দেখো, আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তখন কি হচ্ছে দেখি। ক্লকওয়াইজ ঘুরলে প্রথমে আমাদের এখান থেকে ক্লকওয়াইজ ঘুরলে প্রথমে এটা আসে, তো আমি এটা যদি বের করতে চাই জিনিসটা কেমন দেখো, সিম্পলি আমি তোমাকে বলি এই যে এখান থেকে ক্লকওয়াইজ যদি তুমি এটা করতে চাও, এখান থেকে ভাইয়া এই এতটুকু ঘুরে আসলে এটাই হচ্ছে আমার থিটা। তাহলে সেক্ষেত্রে তুমি যে থিটা বের করতেছো tan ইনভার্স ওয়াই বাই এক্স, সেটাও সেম কথা। তাহলে আমি বলতে পারবো এক্ষেত্রে tan ইনভার্স ওয়াই বাই এক্সটাই আমার থিটা। তবে তুমি কোন দিকে ঘুরছো, ঘড়ির কাঁটার দিকে, দেখো তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছো, এক্ষেত্রে তোমাকে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। একইভাবে তুমি যদি এটার জন্য চিন্তা করো তাহলে তোমাকে চিন্তা করতে হবে ভাইয়া আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এখান থেকে আমাকে ঘুরে 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 এতটুকু আসতে হবে। তো এতটুকু আসা মানে কি, হুবহু উল্টা কাজটা না, যে ভাইয়া আমি যদি পুরোটা যাইতাম 180 ডিগ্রি যাইতাম, তার থেকে এটা বিয়োগ যাবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বিয়োগ যাচ্ছে, কে বিয়োগ যাচ্ছে, tan ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স, এটাই হচ্ছে আমার কোণের মান। কিন্তু আমি ঘুরছি কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে পুরা কোণ, এটাই কিন্তু পুরা কোণ, এই পুরা যে কোণটা তার আগে একটা মাইনাস চিহ্ন দিলে থিটার মান পেয়ে যাব। একইভাবে তোমরা এই দুটো বের করতে পারবো আশা করি, তবে এই দুটো আমার লাগে না। নর্মালি আমাদের পরীক্ষায় যদি জটিলতা করে এই থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে করে, তাহলে সেক্ষেত্রে আমি বলে রাখবো তুমি প্রথমে এই 4টা জিনিস মাথায় রাখবা। এরপরে তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দিই। তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা পাবা, ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরলে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা পাবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ফার্স্ট এই কোয়াড্রেন্টে সেটাই পাবা।
দেখো এটার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দিলে এটা পেয়ে গেছি, একইভাবে এটার আগে মাইনাস চিহ্ন দিলে এটা পেয়ে গেছি। একইভাবে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতা, এখানে পাবা হচ্ছে এটার আগে মাইনাস চিহ্ন দিলে যা পাবা, এখানে পাবা হচ্ছে এটার আগে মাইনাস চিহ্ন দিলে যা পাবা তা। মানে ভাইয়ের কথাটা বুঝছো তো? আমি আবার ক্লিয়ার করে দিই ব্যাপারটা। মানে হচ্ছে আমি এখানে যা পাচ্ছি তার সামনে মাইনাস চিহ্ন দিলে এটা পেয়ে যাচ্ছি, এখানে যা পাচ্ছি তার সামনে মাইনাস চিহ্ন দিলে এটা পেয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুলে এটা পাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে গুলে মাইনাস চিহ্নটা পেয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুলে এটা পাচ্ছি, আর মাইনাস চিহ্ন দিলে এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি আমি ক্লকওয়াইজ ঘুরি আর কি, ক্লকওয়াইজ ঘুরি, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমার ওভারঅল এই চারটাই। আশা করি ব্যাপারটা আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন থেকে যে কাজটা করব, তাহলে আমরা সিম্পলি লিখে রাখবো। সিম্পলি লিখে রাখবো কি, যে আমাদের থিটা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা খাতায় নোট করার সময় সুন্দর করে এভাবে লিখে রাখতে পারো যে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। এরপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, থিটা ইকুয়ালস টু ফাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স, মুখস্থ করে ফেলবো। তৃতীয় চতুর্ভাগ, এখানে আমরা থিটা ইকুয়ালস টু পাবো ফাই প্লাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। চতুর্থ চতুর্ভাগ, এখানে আমরা পেয়ে যাব থিটা ইকুয়ালস টু টু ফাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এই যে সবগুলো করতেছি, এগুলো সবগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি তুমি ক্লকওয়াইজ চাও তাহলে জিনিসটা কেমন হবে দেখো। যদি তুমি ক্লকওয়াইজ চাও, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়েছে না, ক্লকওয়াইজের ক্ষেত্রে এভাবে চিন্তা করবা, চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম। এখানে তাহলে আমাদের প্রথমে কি বেশি দেখো, অর্থাৎ তাহলে আমাদের এখান থেকে সিরিয়ালি 1 2 3 4 না, ক্লকওয়াইজে সেটা অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে সেটা হচ্ছে চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম, উল্টা। তাহলে প্রথমে কী পেয়েছিলাম, টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এরপরে কী পেয়েছিলাম, ফাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এখানে কী পেয়েছিলাম, ফাই প্লাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এখানে কী পেয়েছিলাম, টু ফাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। এগুলাতে জাস্ট কি করব, পুরোটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিব, পুরাটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিব, পুরাটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিব, পুরাটার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিব, শেষ। যদিও আমার এটা খুব একটা লাগে না, তাও আমরা বলে দিলাম যদি তোমাদের ঝামেলা যাতে না হয় আর কি। রিটেনে আসলে তোমরা সুন্দর করে এটা দিয়ে করে ফেলবা, শেষ। বলো আমরা একটু বুঝছি কিনা। বলো আমরা একটু বুঝছি কিনা, আমরা এতটুকু বুঝছি কিনা, এগুলো করে রাখবো। এবার আসো আমরা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে আমরা এই তাহলে আমাদের টাইপ 2টা শেষ করে দিই। তাহলে টাইপ 2 এর আমরা ম্যাথ করাই দিই, একটা এক্সাম্পল দিয়ে টাইপ 2টা আমরা শেষ করাই দিই। তাহলে আমরা গত ক্লাসে যে ম্যাথটা করছি সেটাকে নাম দিব টাইপ 1, এখনকারটাকে দিব হচ্ছে টাইপ 2, এখনকারটাকে দিব হচ্ছে টাইপ 2। তো আমাদের টাইপ 2, তো আমরা কি লিখবো, কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করো, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। তো 1 নাম্বার যদি আমরা দিই, 1 নাম্বার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 2,2, 2 নাম্বার দিচ্ছি -2,2, 3 নাম্বার দিচ্ছি হচ্ছে -2,-2, 4 নাম্বার দিচ্ছি হচ্ছে 2,-2। মানে বুঝতে পারতেছো আমি 4টা কোয়াড্রেন্টে দিয়ে দিছি। ওকে, এবার আসে আমরা সলিউশন করব। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন ছিল, এবার হচ্ছে আমাদের সলিউশন। আসো প্রথম আমরা 1 নাম্বার করি। 1 নাম্বার করার সময় দেখো আমাদের সিম্পল, x এর মান কত, 2, y এর মান 2। তাহলে আমরা ধরি, এবার লিখবো, ধরি x = 2, y হচ্ছে 2। এবং এটা কোন কোয়াড্রেন্ট মনে মনে বুঝে নিতে হবে, ভাই 2,2 মান হচ্ছে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, মনে। তাহলে আমরা প্রথমে কার মান বের করব, r এর মান। তাহলে আমরা লিখবো, আমরা জানি r = √x² + y², এর মানে
2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এর মানে ক্যালকুলেশন করলে পাবো 2√2। এবার সবাই থিটা বের করবো। কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের থিটা মানেই হচ্ছে টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। শেষ। টেন ইনভার্স পরম মান অফ 2 ডিভাইড বাই 2 কাটাকাটি করলে 1, পরম মান অফ 1 মান হচ্ছে অনলি 1, টেন ইনভার্স 1, তাহলে হচ্ছে 45 ডিগ্রি মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 4। আমরা পাই আকারে লেখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, সুবিধা হবে। 1 নাম্বার ম্যাথ শেষ। এবার আসো 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ যদি আমি করতে যাই, দেখো এক্স এর মান -2, ওয়াই এর মান 2, তাহলে এক্স এর মান হচ্ছে -2, ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, প্রথমে তাহলে আমি এখানে আর এর মান বের করব। আর সমান কত? √x² প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে পাবো √x এর মান কত? -2, তাহলে -2 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এখান থেকে পাবো 2√2। দেখো এই দুইটার মান সেম পাইলেও মাঝখানে ভিন্নতা আছে কি? এখানে মাইনাসটা দিতে হবে। তোমরা অনেকে মান বসানোর সময় মাইনাসটা দাও না, যদিও মাইনাস দিলে যে অ্যান্সার, না দিলেও সেম অ্যান্সার, বাট মাইনাসটা তোমাকে দিতে হবে, না হয় তোমার বেসিকগত ভুল আছে, ওই কারণে মাইনাসটা তোমাকে মাস্ট দিতে হবে। আর এবার তোমাকে দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্ট। ভাইয়া আমাদের এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস প্লাস মান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি করি? সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা বের করতে হলে ফাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। তাহলে আমরা বলতে পারবো ফাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -2, ওয়াই এর মান হচ্ছে 2, এক্স এর মান -2। অ্যাকচুয়ালি তুমি দেখো 2 কাটাকাটি করবো, -1 পাবো, -1কে পরম মান করলে +1 পাবো, আর +1 মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কত আসবে? 5/4 আসবে, 45 ডিগ্রি। তাহলে আমরা পাবো হচ্ছে 5 মাইনাস 5/4, ক্যালকুলেশন করলে পাবো 3π ডিভাইডেড বাই 4। 2 নাম্বার ম্যাথ শেষ। এবার আসো 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথ যদি আমরা আসি, 3 নাম্বার ম্যাথে আমাকে যেটা বললো -2 এর মানে হচ্ছে এক্স এর মান -2, ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে আর এর মান হবে √x² প্লাস ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে √-2 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2√2। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমাকে দেখতে হবে কোন কোয়াড্রেন্ট। ভাই এটা আমার কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস। থার্ড কোয়াড্রেন্ট আমাদের কি হয়? পাই প্লাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটা ইকুয়ালস টু 5 প্লাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 5 প্লাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। ওয়াই এর মানটা কত? ভাই ওয়াই এর মানটা হচ্ছে -2, তাহলে ওয়াই এর মানটা হচ্ছে -2, আর এক্স এর মানটাও -2, কাটাকাটি করে যেটা পাবো এখান থেকে পাবো হচ্ছে 5 প্লাস 5/4, এর মান হচ্ছে 5π ডিভাইডেড বাই 4। অ্যান্ড লাস্ট ওয়ান, তুমি দেখো এখানে আমার এক্স এর মানটা হচ্ছে কত? তাহলে আমরা এখান থেকে 4 নাম্বার যদি করি, এক্স এর মানটা হচ্ছে 2, ওয়াই এর মানটা হচ্ছে -2, তাহলে আর এর মান কত পাবো? √x² প্লাস ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে √2² প্লাস -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2√2। আর থিটার মান বের করার সময় দেখবো এটা কোন কোয়াড্রেন্ট? বা এটা আমার ফোর্থ কোয়াড্রেন্ট। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে আমরা নিশ্চয়ই যে কাজটা করবো সেটা হচ্ছে এটা টুয়াইস পাই মাইনাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটা ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস পাই মাইনাস টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। তুমি করলে পাবা, মান বসাও, মান বসানোর পরে ক্যালকুলেশন করলে পাবা টুয়াইস পাই মাইনাস 5 ডিভাইড বাই 4, তাহলে 4 × 8, 8 থেকে গেলে 7, তাহলে 7π ডিভাইড বাই 4। দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা বুঝছি কিনা? এভাবে আমরা টাইপ 2 এর ম্যাথগুলো করবো, যে আর এর মানটা আমরা ডিরেক্টলি করতে পারবো। আর এখানে তোমার থিটার মানটা বের করার সময় তোমাকে 4টা কোয়াড্রেন্টে 4 রকমে করতে হবে। 4টা কোয়াড্রেন্টে 4 রকমে করবো। কোয়াড্রেন্ট নাম্বার 1 টেন ইনভার্স পরম মান অফ ওয়াই ডিভাইড বাই এক্স। কোয়াড্রেন্ট নাম্বার 2 হলে পাই থেকে ওটা বিয়োগ করবো, 3 হলে পাই থেকে 5 সাথে যোগ করবো, 4 হলে টুয়াইস পাই থেকে বিয়োগ করে দেবো। এবং আমরা মুখস্থ রাখতে পারি। মুখস্থ রাখা ইজ দ্য বেস্ট সলিউশন। মুখস্থ রাখলে আমরা এই ধরনের ম্যাথে কোনো সমস্যা হবে না। এবার আসি ইকুয়েশন টু ইকুয়েশন। একটা পোলার ইকুয়েশন আছে আর একটা কার্তেশীয় ইকুয়েশন আছে। মানে পোলার ইকুয়েশন থেকে কীভাবে কার্তেশীয় ইকুয়েশনে যাব, আর কার্তেশীয় ইকুয়েশন থেকে কীভাবে পোলার ইকুয়েশনে যাব, সেই জিনিসটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। আগে বলো এতটুকু পর্যন্ত আমাদের 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথ এই প্রসেসে মিলবে না, এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথ এই প্রসেসে মিলবে না। 100% কনফার্ম মিলে যাবে। ওকে, তাহলে তোমরা বইয়ের যে কাজটা করবে, এই টাইপের যতগুলো ম্যাথ আছে, এই যে এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে সৃজনশীলের জন্য মোস্ট ফেভারিট ম্যাথ। এই যে এখন যেটা দেখাইলাম সৃজনশীলের জন্য মোস্ট ফেভারিট ম্যাথ, এটা হচ্ছে সৃজনশীলে ক নাম্বার আসে 2 মার্কসের জন্য, আর এমসিকিউর জন্য মোস্ট ফেভারিট এই কোয়েশ্চেনগুলো। এবার আসি ইকুয়েশন থেকে ইকুয়েশন, যেটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে খুবই ঝামেলাজনক বিষয়। তো আমরা আশা করি আমাদের কাছে সেটা ঝামেলাকর বিষয় হবে না। আমরা এখন টাইপ 3 করব।
আমরা কিন্তু 3A তে আসি, হ্যাঁ, প্রথম অধ্যায়। তাহলে আমরা এখন করব হচ্ছে টাইপ 3। এবারে টাইপ হচ্ছে টাইপ 3। তো টাইপ 3তে আমরা করব হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের কার্তেশীয় সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে রূপান্তর, কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে রূপান্তর। অর্থাৎ তোমাকে একটা কার্তেশীয় সমীকরণ দেওয়া থাকবে, তাকে তুমি পোলার সমীকরণে নিয়ে রূপান্তর করবা, সেটা হচ্ছে আমাদের এটা। তো এই ক্ষেত্রে আমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা আমি একটু তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করি। মানে এই জিনিসটা হচ্ছে এটা একটু পিওর একটা বেসিক সিম্পল, যদিও অনেকের কাছে একটু হাস্যকর মনে হবে, অনেকের লজ্জায় এই কোয়েশ্চেনটা করে না, অনেকে আবার কোয়েশ্চেন মানে মনে করে এটা খুবই লো লেভেল কোয়েশ্চেন। যেটাই হোক, এটা নিয়ে আমাদের অনেকের একটু কনফিউশন জাগে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো তোমাকে প্রথমে আমি মনে করি এটা ইকুয়েশন দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। আমি তোমাকে এরকম একটা ইকুয়েশন দিলাম, আর আরেকটা ইকুয়েশন দিলাম হচ্ছে মনে করো আমি এরকম দিলাম আর ইকুয়ালস টু টোয়াইজ এ কস থিটা। এই দুটো ইকুয়েশন তোমাকে আমি দিলাম। এখান থেকে তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি, ভাইয়া আমাকে বলো তো এটা কি একটা সমীকরণ, এটা কি এটা সমীকরণ, এটা কোন সমীকরণ, এটা হচ্ছে একটা কার্তেশীয় সমীকরণ, এটা কোন সমীকরণ, এটা পোলার সমীকরণ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে বুঝবো, সেটা হচ্ছে দেখো কার্তেশীয় মানে হচ্ছে সেখানে এক্স এবং ওয়াই থাকবে, কোনো আর থিটা থাকা যাবে না। কার্তেশীয়র সাথে পোলার মিক্স করতে পারবা না, হয় কার্তেশীয়তে থাকবে না হয় পোলারে থাকবে। কোন একটা ইকুয়েশন মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে না, কিন্তু মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে না। যে মনে করো যে আমাদের কয়েকদিন এই যে তোমার কি বলে আমি মাঝখানে দোদুল্যমান অবস্থা, পোলারও না কার্তেশীয় না, অর্ধেক পোলার অর্ধেক আমাদের কি বলে অর্ধেক পোলার, তারপর হচ্ছে অর্ধেক কার্তেশীয়, এমন হবে না। যেমন তোমার যদি জিজ্ঞেস করি তুমি মেল না ফিমেল, তুমি অবশ্যই আনসার দিবা হয় মেল অর ফিমেল, বাট তুমি তো বলতে পারবে না ভাই আমার অর্ধেক মেল অর্ধেক ফিমেল। যদিও অনেকের আছে যে দেখলে মনে হয় মেল কিন্তু কথাবার্তার স্টাইলে মনে হয় ফিমেলের, ওটা আমরা বাদ দিই। তো জিনিসটা হচ্ছে অনেকের থাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে দোদুল্যমান অবস্থায় থাকা যাবে না। যেখানে কার্তেশীয় এক্স ওয়াই আছে সেখানে কোনো আর থিটা থাকবে না, যেখানে আর থিটা আছে সেখানে কোনো এক্স ওয়াই থাকবে না। এবার আমি ইম্পর্টেন্ট কথা বলি। দেখো এটা মনে করো যেমন এটা অ্যাকচুয়ালি এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। একটু ভালো করে যদি আমরা দেখি, তাহলে একটু এদিকে তাকাই দেখো। এই যে বৃত্তের সমীকরণ, এখানে এক্স, অনেকে আমাকে জিজ্ঞেস করো ভাই এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। একটু ভালোভাবে তোমাদেরকে বলে দিই, এই সমীকরণে এক্স আর ওয়াই এর স্পেসিফিক কোনো মান নাই। এই সমীকরণের এই যে এটার গ্রাফ হচ্ছে এটা, এর মানে এটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটাও একটা এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, এটা এক্স কমা ওয়াই, এটা এক্স কমা ওয়াই, এটা এক্স কমা ওয়াই। গত ক্লাসে বলছিলাম যে কোনো একটা সমীকরণ মান হচ্ছে সে একটা সঞ্চার পথ, আর সঞ্চার পথ মান হচ্ছে সে কি গতিশীল বিন্দু। এই বিন্দুটা আমাদের চারদিকে গতিশীল হচ্ছে, তাহলে বলো স্পেসিফিক কি কোনো মান আছে? না। এই পয়েন্টে এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে, কারণ এটা হচ্ছে একটা পয়েন্ট বা বিন্দু মানে হচ্ছে সে ফিক্সড। ইকুয়েশন মানে হচ্ছে ওই বিন্দুটা চলমান। দেখো বিন্দু মানে হচ্ছে স্থির বিন্দু, আর ইকুয়েশন বা সমীকরণ মানে হচ্ছে চলমান বিন্দু। ইকুয়েশন বা সমীকরণ মানে কি চলমান বিন্দু। তাহলে এই যে একটা বিন্দু এইভাবে চলতেছে, হাজার 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 বিন্দুর সমন্বয়ে এটা সমীকরণ গঠিত হলো। তাহলে এই সমীকরণে এক্স এর মান কি একটা? না, হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে, কোটি কোটি আছে। ওয়াই এর মান সেম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। তাহলে এই এক্স এবং ওয়াই এই সমীকরণে কি, এই সমীকরণে হচ্ছে এই এক্স এবং ওয়াইটা হচ্ছে এই সমীকরণে চলক। কার্তেশীয় সমীকরণে তুমি সবসময় একটা এক্স আর একটা ওয়াই পাবা। অনেক সময় এক্স না থাকলে সেক্ষেত্রে শুধু ওয়াই থাকে, অনেক সময় ওয়াই না থাকলে সেক্ষেত্রে শুধু এক্স থাকে, মানে এক কথা এক্স ওয়াই রিলেটেড তুমি কিছু পাবা। তবে এক্স এবং ওয়াইটা হচ্ছে চলক, কারণ এটা হচ্ছে একটা চলমান বিন্দু। কোন বিন্দু? চলমান বিন্দু। এবার তোমাকে একটা কথা বলে রাখি, এই যে চলক, এই এক্স ওয়াই বাদে
যারে দেখবা সেই ধ্রুবক। তাহলে কোন একটা কার্তেশীয় সমীকরণে তুমি এক্স ওয়াই বাদে যারে দেখবা সেই হচ্ছে ধ্রুবক। এক্স ওয়াই বাদে যারে দেখবা সেই হচ্ছে ধ্রুবক। এই সমীকরণে এক্স হচ্ছে একটা চলক, ওয়াই হচ্ছে একটা চলক, আর কে কোথায় আছে কিভাবে আছে সেটা আমার দেখার দরকার নাই। বাকি সবগুলা ধ্রুবক রে ভাই, বাকি সবগুলো ধ্রুবক, খালি এই দুটো হচ্ছে চলক। এবং ইকুয়েশন মানে হচ্ছে সেখানে এক্স ওয়াই থাকবে। তুমি আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারবে না ভাই এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, এটা চলমান বিন্দু। আর এক্স আর ওয়াই না থাকলে তো ইকুয়েশন হয় না। সো ইকুয়েশন মিনস হচ্ছে সেখানে এক্স ওয়াই থাকবে, সেটা হচ্ছে চলমান বিন্দুর সঞ্চারপথ। এই সঞ্চারপথটাই হচ্ছে এটা হচ্ছে একটা সঞ্চারপথ। ইকুয়েশন মানে হচ্ছে একটা সঞ্চারপথ। এবার আসো এখানে ভাই আমাদের এটা সেম, এটা একটা বৃত্তের ইকুয়েশন, অ্যাকচুয়ালি বৃত্তের পোলার ইকুয়েশন। এখানে যদি আমি চিন্তা করি ভাই আমাদের এখানে যেরকম বলছি এক্স আমাদের প্রত্যেকটা চলমান বিন্দু এখানে সেম চলমান বিন্দু। এই কোণটা হচ্ছে মনে করো আর কোণটা হচ্ছে থিটা, এরকম এখানে একটা চলমান বিন্দু অনেকগুলো বিন্দুর সমন্বয়ে একটা সঞ্চারপথ গঠিত হয়েছে, হচ্ছে ইকুয়েশন। এখানে আমার প্রত্যেকটা চলমান বিন্দু ছিল এক্স কমা ওয়াই, এখানে প্রত্যেকটা চলমান বিন্দু হচ্ছে আর কমা থিটা। তাহলে এই যে আর কমা থিটা এখানে কিসের নিয়ে কাজ করে, চলকের নিয়ে কাজ করে। তাহলে এই যে আর কমা থিটা এটা হচ্ছে চলক। তাহলে যদি কোনো একটা ইকুয়েশন পোলার ইকুয়েশন হয় সেখানে অবশ্যই আর থিটা থাকবে, কারণ আর থিটার ভ্যালু একটা না অসংখ্য, কারণ এই বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, কারণ এটা হচ্ছে একটা সঞ্চারপথ যেখানে আর এবং থিটার মান কখনো নির্দিষ্ট না, কারণ এটা চলমান বিন্দু। সে যতগুলো বিন্দু দিয়ে যায় প্রত্যেকটা বিন্দুকে সে রিপ্রেজেন্ট করে এই আর কমা থিটার মাধ্যমে। সো ইকুয়েশন মানে হচ্ছে সেখানে আর থিটা থাকবেই। এই আর থিটাকে আমরা বলি চলক। কেন? কারণ প্রচুর পরিমাণ আর থিটা এখানে হইতে পারে। এই আর এবং থিটা বাদে তুমি দুনিয়ার যারেই দেখবা না কেন, আর এবং থিটা বাদে দুনিয়ার যারেই দেখো, এটা বাদে এই আর থিটা বাদে সবাই কেমন ধ্রুবক। শেষ। তাহলে আমি তোমাকে বলে দিলাম এই জিনিসটাতে আমাদের অনেকের একটু কনফিউশন হয়ে যায় যে ভাইয়া আমার যদি কোনো একটা ইকুয়েশন কার্তেশীয় ইকুয়েশন হয়, সেই কার্তেশীয় ইকুয়েশন মানে হচ্ছে সেখানে এক্স ওয়াই থাকবে। এই এক্স ওয়াইটা ইকুয়েশনের এক্স ওয়াই, যার কারণে হচ্ছে আমার এটা হচ্ছে একটা বিন্দু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেটা হচ্ছে আমাদের এটা এক্স ওয়াইটা হচ্ছে চলক। এক্স ওয়াই বাদে কে আছে না আছে তোমার দেখার দরকার নেই, সবাই ধ্রুবক। আর পোলার ইকুয়েশন হলে সেখানে আর থিটা থাকবে, আর থিটা বাদে কে আছে না আছে চিন্তা করার দরকার নেই, সবাই হচ্ছে ধ্রুবক। এই থিমটা যদি তুমি মাথায় ঢুকাইতে পারো, ইনশাআল্লাহ আমাদের কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করতে তোমার কোনো সমস্যা হবে না। এখন আমি দেখাই দিই, দেখো এখন তোমাকে আমি দেখাই দিই একটা করে। প্রথমত আসে আমি কোথায় যাব, কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর করব। তাহলে আমি কার্তেশীয় ইকুয়েশন দিই, সেটাকে আমি পোলারে রূপান্তর করি। যেমন আমি একটা কার্তেশীয় ইকুয়েশন দিলাম, একটু আগে যেটা দিলাম, আমি একটা কার্তেশীয় ইকুয়েশন দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। মাথায় রাখবো এক্স এবং ওয়াই বাদে বাকি সবাই হচ্ছে ধ্রুবক। এবার আমি বলে রাখি কার্তেশীয় মান হচ্ছে সেখানে এক্স ওয়াই আছে, আর পোলার মান হচ্ছে সেখানে আর থিটা থাকবে। তাহলে আমার কাজ হচ্ছে, যেহেতু আমাকে বলছে কার্তেশীয়কে পোলারে রূপান্তর করব, এর মানে এটাকে এমনভাবে রূপান্তর করতে হবে যাতে করে এখানে কোনো এক্স ওয়াই না থাকে, শুধুমাত্র আর থিটা থাকে। তাহলে আসো এক্স এবং ওয়াইটাকে কীভাবে আর থিটাতে রূপান্তর করব, গত ক্লাসেই পড়ছিলাম এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে তুমি বসাই দাও, আনসার পেয়ে যাবা। শেষ। তুমি বসাই দাও এক্সের জায়গায় আর কস থিটা, ওয়াই জায়গায় আর সাইন থিটা বসাই দাও। এক্সের জায়গায় আর কস থিটা বসাইলে এটা হোল স্কোয়ার যেহেতু আছে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাইলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার নিয়ে তোমার কোনো মাথা ব্যথা না, এটা একটি কনস্ট্যান্ট ধ্রুবক। এবার আসো এখানে আমি আর স্কোয়ার যদি কমন নিই, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মান হচ্ছে কত 1। এই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1। তাহলে আমি কিন্তু বলতে পারবো আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। শেষ। এটা হচ্ছে আমার আনসার। যেই ইকুয়েশনটা এখানে এরকম ছিল সেটা হচ্ছে এখানে এরকম। এখন দেখো তো এটা আর থিটা আকারে কিনা। অনেকে বলতে পারো ভাইয়া আমাদের এখানে তো কোনো থিটা নাই। ভাই আমি তো বললাম ইকুয়েশনের মধ্যে তোমার কার্তেশীয় ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই দুইটাও থাকতে পারে, শুধু এক্সও থাকতে পারে, শুধু ওয়াইও থাকতে পারে। সিমিলারলি পোলার ইকুয়েশনের মধ্যে আর থিটা দুইটাই থাকতে পারে, শুধু আরও থাকতে পারে, শুধু থিটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই।
তাহলে আমাদের শেষ, এই যে এটাই ম্যাথ। কার্তেশীয় ছিল, পোলারে রূপান্তর হয়ে গেছে, কার্তেশীয় ছিল, পোলারে রূপান্তর হয়ে গেছে। বুঝছি কিনা বলো? তাহলে আমি যদি কখনো কার্তেশীয় দেওয়া থাকে, পোলারে রূপান্তর করতে বলে, আমরা কিচ্ছু করবো না। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সের জায়গায় আর কস থিটা, ওয়াই জায়গায় আর সাইন থিটা, শেষ। এক্সের জায়গায় আর কস থিটা বসে দিব, ওয়াই জায়গায় আর সাইন থিটা বসে দিব। দেখছে না? এক্সের জায়গায় আর কস থিটা বসাই দিলে, ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা বসাই দিলে এটা এনাফ। নুরজাহান মিম ভাইয়া, টাইপ 1 কোনগুলা? টাইপ 1 হচ্ছে গত ক্লাসে যেটা করাইছিলাম, সেটা হচ্ছে টাইপ 1, মানে হচ্ছে তোমার পোলার থেকে কার্তেশীয়, পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর, সেটা হচ্ছে টাইপ 1। আর কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর, সেটা হচ্ছে আজকে করাইছি টাইপ 2। আর টাইপ 3 হচ্ছে কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে রূপান্তর। এবার আসো তোমাকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি, পরীক্ষায় দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। কিছু সমীকরণ তোমার জানার দরকার নেই। তো তোমার কাজ কি, এখানে এক্স এবং ওয়াইটাকে কনভার্ট করা। তো এক্সের জায়গায় তুমি বসাবা আর কস থিটা, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা, তাহলে আমি বলবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এবার দেখো, একটা ইকুয়েশনকে সুন্দর করে দেখাইতে হয় না? তো আমি এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু নিব। এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু নিলে এখানে হয় আর বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এখানে হয় আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এবার আমরা বজ্র গুণন করলে কি পাবো? আর স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমি এখান থেকে আর স্কোয়ার কমন নিতে পারি, যেহেতু একই জিনিস। তাহলে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। আর তো কিছু করা যায় না? তাহলে এটা হচ্ছে আমার আনসার। মানে একটা সুন্দর একটা ফর্মেটে আনবা আর কি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা বসাই দিয়া সুন্দর একটা ফর্মেটে আনবা, কাজ শেষ। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা বসাই দিয়ে সুন্দর একটা ফর্মেটে আনবা, কাজ শেষ। একটু বুঝছে কিনা? তাহলে আমাদের টাইপ 3 শেষ। এবার হচ্ছে টাইপ 4। এবার আমরা করব হচ্ছে টাইপ 4। টাইপ 4টা হচ্ছে পোলারকে কার্তেশীয়তে রূপান্তর করব। পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করব। তো এখানে আমি একটা কথা বলে রাখি, পোলারকে যখন তুমি কার্তেশীয় রূপান্তর করতে যাবা, এক্ষেত্রে দেখবা যে পোলারে যেহেতু এটা থিটা নামক একটা ব্যাপার আছে, তো যেখানে থিটা আছে সেখানে আমাদের ত্রিকোণমিতির সাথে একটা রিলেশন আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো এখানে কাজে লাগে। তো আমি এই জন্য তোমাদেরকে আমি বলে দিব যে ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মুখস্থ রাখতে। আমরা আমি একটু লিখে দিই, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি cos a minus b sin twice a cos twice a। আমি ছন্দ দিয়ে এগুলো মুখস্থ করেছিলাম আমার এই যে অন্তরীকরণের লেকচারের মধ্যে। লিমিটের যে কনসেপ্টটা, লিমিটের কনসেপ্টগুলো পড়ানোর সময় সেখানে সূত্র লাগছিল, আমি এগুলো সুন্দর করে শিখিয়েছিলাম। সো আমি আর শিখাচ্ছি না, সেখান থেকে তোমরা শিখে নিতে পারবা, এগুলো ইউটিউবে পাবলিক করা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সবাই জানো আশা করি। এরপর হচ্ছে আমাদের সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর যদি আমরা কস এ প্লাস বি এর ফর্মুলা করি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। যদি আমরা কস এ মাইনাস বি এর ফর্মুলা করি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর যদি আমরা সাইন টুয়াইজের ফর্মুলা করি, টু সাইন এ কস এ। আমরা যদি কস টুয়াইজের ফর্মুলা করি, তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আবার এটাকে বলা যায় হচ্ছে সাইন স্কোয়ার সমান মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার সমান মাইনাস কস স্কোয়ার, টু কস স্কোয়ার এ মাইনাস 1 বলা যায়, টু কস স্কোয়ার এ মাইনাস 1 বলা যায়। আবার এটাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বলা যায়। তো এই সূত্রগুলো হচ্ছে তোমার ত্রিকোণমিতির সূত্র। এটা আমরা খুব ভালো করেই জানার কথা। এখন আমরা পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে রূপান্তর করব সেই জিনিসটাই দেখব। পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে রূপান্তর করব সেই ব্যাপারটাই দেখব। দেখো, তো সেই ব্যাপারটা যদি দেখতে চাই, আমাদের পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর করব। তো আমি একটা করে দেখাই। যেমন আমরা আছে, মনে করো এখানে আছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কে। আর কস থিটা মাইনাস আলফা
ইকুয়ালস টু হচ্ছে কে। বলে রাখা ভালো, এটা কেমন পোলার। পোলার সমীকরণ মানে কি? পোলার সমীকরণ মানে হচ্ছে ভাইয়া সেখানে মাথা রাখতে হবে ভাইয়া, পোলার সমীকরণ মানেই হচ্ছে সেখানে আমাদের আর এবং থিটাটা হচ্ছে চলক, বাকি সবাই ধ্রুবক। আলফা ধ্রুবক, কে ধ্রুবক, এক কথায় আর এবং থিটা বাদে বাকি সবাই কি ধ্রুবক। এবার আসো ভাইয়া, তুমি যদি এইদিকে দেখো, প্রথমত তোমার এইদিকে নজর যাওয়া উচিত ভাইয়া, কজ অফ থিটা মাইনাস আলফা। যদি সূত্র মিলে অবশ্যই আগে ত্রিকোণমিতির সূত্র করতে হবে। তাহলে এটা আমার কার ফর্মুলা হয়? cos a মাইনাস বি এর ফর্মুলা, cos a মাইনাস বি, একটু আগে দেখাইছিলাম cos a মাইনাস বি। তাহলে আমি আরটাকে রেখে cos a মাইনাস বি এর ফর্মুলা করলে cos a cos b প্লাস sin a sin b ইকুয়ালস টু হচ্ছে k। এবার এই আরটা কি গুণাকারে আছে না? কার সাথে গুণাকার আছে? সবার সাথে গুণাকার আছে। তাহলে আমি এখানে লিখতে পারবো আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা ইকুয়ালস টু কে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে আর থিটা, আমার লাগবে কার্তেশীয়, এটা আছে পোলার। কার্তেশীয় মানে কি? কার্তেশীয় মানে এক্স ওয়াই, এর মানে সামহাউ এদেরকে এক্স ওয়াই রূপান্তর করব। তো এক্স ওয়াই রূপান্তর করতে হলে কি কি জানা লাগবে? এক্স ইকুয়ালস টু আমরা জানি আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আমরা জানি আর সাইন থিটা। এটা কেন বলতেছি? তুমি যদি কোথাও দেখো আর কস থিটা আছে, সাথে সাথে এক্স বসাই দিবা, কারণ আর কস থিটার মান এক্স। কোথাও যদি দেখো আর সাইন থিটা আছে, সাথে সাথে ওয়াই বসাই দিবা। আর আরেকটা জিনিস আমার কাজে লাগে যে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর জায়গায় তুমি চাইলে এটা বসাই দিতে পারবা। তাহলে আগে আমার প্রথম চেষ্টা আমাকে করতে হবে এই যে এগুলা দিয়ে প্রথম চেষ্টা করতে হবে সরাসরি। তাহলে দেখো এখানে আর কস থিটা আছে, এখানে আর সাইন থিটা আছে। তাহলে আর কস থিটা মানে কি ভাই? আর কস থিটা মানে হচ্ছে এক্স, তাহলে এক্স কস আলফা, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু কে। আর কি কোনো কিছু করা যায়? যায় না। এর মানে এটাই হচ্ছে আমার আনসার। বলো বুঝছে কিনা? বুঝছে কিনা বলো? হ্যাঁ, এটা বুঝছি কিনা বলো? খুবই সোজা ম্যাথ না? এগুলো আমাদের অনেকে ভয় পায়, মানে তারা আসলে মেন কথা তারা বেসিকটাই ক্লিয়ার না করে স্কিপ করে চলে যায়, তো তখন ভয় পাওয়াটা হচ্ছে স্বাভাবিক। আগে ত্রিকোণমিতির সূত্র করে ফেলবো, তারপরে আমরা আমাদের কাজটা করব। এই টাইপের তোমাদের অনেকের একটু প্রবলেম হয়, তো ওই কারণে এই টাইপের আমি আরও 2টা ম্যাথ করাই দিই। এই টাইপের অনেকের একটু প্রবলেম হয়, তো ওই কারণে আমি এই টাইপের আরও 2টা ম্যাথ করে দিই, যেগুলো তোমরা বাসায় করার সময় একটু ঝামেলায় পড়তে পারো। তার মধ্যে একটা হইতে পারে হচ্ছে আর স্কোয়ার কস 2 থিটা ইকুয়ালস টু 0। তাহলে আর স্কোয়ার কস 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তো আমরা এখান থেকে বলতে পারি, দেখো আমি বারবার বলছি হচ্ছে আমাদের কিন্তু আগে সূত্র মিললে সূত্র করতে হবে। এখানে কার সূত্র মিলে ভাইয়া? cos 2 থিটার সূত্র মিলে। তাহলে cos 2 থিটার সূত্র কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো আর স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমি গুণ করলে কি হবে? আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস আর স্কয়ার sin স্কয়ার থিটা। একটু খেয়াল করলে দেখবা এটাকে লেখা যায় আর cos থিটা হোল স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় আর সাইন থিটা হোল স্কয়ার। এবার দেখো আর cos থিটাকে আমরা লিখতে পারি x, আর সাইন থিটাকে আমরা লিখতে পারি y, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার আনসার। দেখো কার্তেশীয় রূপান্তর হয়ে গেছে। এবার হচ্ছে লাস্ট ম্যাথ, আজকের জন্য লাস্ট। এটা করলে আমাদের শেষ। এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? এই ম্যাথটা বুঝছি কিনা বলো? এবার দেখি তাহলে আমাদের এই ম্যাথটা দেখি তোমরা খাতায় করো তো। আর ইকুয়ালস টু টুয়াইজ এ কস থিটা দেখি তোমরাই করো। আর ইকুয়ালস টু টুয়াইজ এ কস থিটা করে আমাকে আনসার বলো। আর ইকুয়ালস টু টুয়াইজ এ কস থিটা এটা করে আমাকে একটু আনসার বলো তো দেখি। এটাই আমাদের লাস্ট। একজনে আমার বলে কি বুঝছো, আমাদের বলে যে হচ্ছে মানে মোটিভেশন দিচ্ছে, বুঝছো? মানে আমার মোটিভেশন দিচ্ছে হচ্ছে যে মানে এটা না করলে ওইটা না করলে পৃথিবীটা আমাদের পৃথিবী যেরকম রঙিন দেখতেছে এরকম রঙিন না, হ্যাঁ এটা হ্যান ত্যান। তো আমি চিন্তা করলাম যে মানুষ পৃথিবী রঙিন কেমনে দেখে? বলতেছে পৃথিবীর যেরকম রঙিন দেখতেছ রঙিন না। আমি দেখি পৃথিবীতে আমি সাদা কালোই দেখতেছি,
পরে এবার কী করছি জানো, আমি এরপর আমি একদিন কি করলাম, চশমার দোকানে গেলাম। চশমার দোকানে যাই দেখলাম পাশে কিছু কালারফুল জিনিস দেখা যাচ্ছে, যাকে নাকি সবাই সানগ্লাস বলে। তো সানগ্লাস বলে আমি কী করলাম, একটা দাম দর করে একটা সানগ্লাস কিনে নিলাম। সানগ্লাস কিনে নেওয়ার পর বিশ্বাস করো, এই সানগ্লাসটা কেনার পর যখন আমি সানগ্লাসটা পরছি, আসলে পৃথিবীটাকে আমার কাছে রঙিন মনে হচ্ছে। কী যে রঙিন মনে হচ্ছে, তখন চিন্তা করলাম রঙিন পৃথিবী দেখার জন্য তোমার আসলে ওই যে কী বলে, অনেক কিছু করা লাগে না, অল্প কিছু টাকা থাকলে হয়ে যায়। তোমার রঙিন পৃথিবী একবার চোখ কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে পৃথিবীর। তো এটা হচ্ছে রঙিন পৃথিবীর কারসাজি। সো যাদের মনে হচ্ছে পৃথিবীটা একটু রঙিন করে দেখবো, পড়াশোনা বাদ দিয়ে রঙিন পৃথিবী দেখার দরকার নেই। হ্যাঁ, তুমি অনেকে মনে করো যে না, পৃথিবী যদি রঙিন দেখতে হয় আমাদের পড়াশোনা বাদ দিয়ে খালি চিল করতে হয়। আরে বাবা, একটা চশমা কিনে নিও, এই সানগ্লাস কিনে নিও কালারফুল, এই যে কত সুন্দর পৃথিবী রঙিন। এটা দেখতে আলাদা একটা ভাব আছে, মানে কি সুন্দর দেখা যায় পৃথিবীটা একেবারে রঙিন পকপকা। হ্যাঁ, এটা ব্র্যান্ডিং করে দিলাম, এটা 2 দিন আগে কিনছি। আমার একটা বদ অভ্যাস, তোমার সানগ্লাস কিনতে ভালো লাগে, কিন্তু একটা সানগ্লাস কেনার পর অনেক কিছুদিন পরার পর সেটা আর পরতে ভালো লাগে না। আসো আমরা সানগ্লাস পরে এই ম্যাটটা করাই, দেখি তোমরা আনসার দিতে পারছো কিনা। ওই বলো, আনসার দিতে পারছো কিনা? এই ম্যাথের আনসার কে কে বের করতে পারছো বলো তো, এই ম্যাথের আনসার কে কে বের করতে পারছো? হ্যাঁ, এই চশমা পরে তো সব কিছু খুব সুন্দরই দেখা যায়, এমনিতে বাস্তবে যেরকম এখন তো আরো সুন্দর লাগতেছে। এই যে সাবিয়া, এমনিতে কানা চশমা পরলে আর কানা পরে, ওই শুনো, আমার কাছাকাছি দেখতে কোনো সমস্যা নেই, আমার দূরে দেখতে একটু সমস্যা হয়। আমি আকাশের তারা পর্যন্ত দেখি খালি চোখে, খালি একটু ঝাপসা দেখি আর কি। সো কাছে দেখতে সমস্যা নেই, কাছে আমি স্পষ্ট দেখি। কেমন হয়েছে বলো তো সানগ্লাসটা? আসো আমরা সানগ্লাস পরে ম্যাথ করি। অনেকের আনসার বের হয়েছে। আচ্ছা আসো, আমি তাহলে করে দেখাই। আসলে দেখো, এই তোমরা আমাকে বলো তো তুমি ফোলার থেকে কার্তিসতে যাবা, আর কস্তিটা দেখলে সেখানে নিশ্চয় তুমি এক্স বসে দিবা, আর সাইন থিটা দেখলে তুমি সেখানে ওয়াই বসে দিবা। তাহলে তুমি কোথাও যদি আর কস্তিটা দেখো, সেখানে তুমি খুব ইজিলি এক্স বসে দিবা। কোথাও যদি তুমি আর সাইন থিটা দেখো, সেখানে তুমি ওয়াই বসে দিবা। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই কস্তিটাকে দেখে তোমার দুঃখ হয় না? তার পাশে কাকে চাই? তার নাম মিস্টার আর ভাই। এর মানে কস থিটার পাশে একটা আর চাই। তাহলে আমরা কস থিটার পাশে একটা আর আনবো। তো আর তো আমি চাইলেই আনতে পারি না, এদিকে আনলে এই আরটা কান্নাকাটি করবে, বলে যে সে আমাকে কি করেছে। তখন আমাদের দুই পাশে আনতে হবে। আমরা এইদিকে একটা আর আনলাম, আর স্কোয়ার, আর এইদিকে টয়েজে ইনটু একটা আর আসলো আর কস থিটা। এবার দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এই আর কস থিটার জায়গায় তুমি বসাই দিবে কি? এক্স। তো ভাই আমি বসাই দিলাম, বাট এখানে তো আর স্কোয়ার রয়ে গেছে, সমস্যা নেই তো। একটু আগেই তো বলছিলাম আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কত হয়? আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তাহলে আমি চাইলে আর স্কোয়ারের জায়গায় কি বসাই দিতে পারি? আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিতে পারি। তাহলে আমি আর স্কোয়ারের জায়গায় বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইজ এ ইন্টু এই যে এক্স। তাহলে বাম পাশে আনলে সুন্দর করে সাজাই লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইজ এ এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছি কিনা বলো। একটু লম্বা চুল হলে ভালো লাগে না? এমনি করে সরাইতাম, এরপর কিছুক্ষণ বলতাম তোর চুলগুলো অনেক দুষ্ট হয়ে গেছে, খালি সামনে চলে আস। এই শেষ, আমাদের শেষ। বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো রে ভাই, আমি এখন ক্লাসটা শেষ করিতে চাই। এই অনেকে আবার আমাকে বারবার, আচ্ছা আমাদের কিন্তু ওই যে তোমার সরলরেখার যে কোর্সটা কিছুদিন পরে আমাদের এটা পেয়ে যাবে। তোমরা এটার টোটাল কোর্স ফিটা হবে হচ্ছে 1000 টাকা। সরলরেখা প্লাস ম্যাট্রিক্স নির্ণয়কে একেবারে ফকপকা করে দিব অ্যাডমিশন লেভেল পর্যন্ত, বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত, মানে মোটামুটি ওই যাচাই করে নিতে পারবা। তুমি যখন পুরো সরলরেখা শেষ করবা তখন তুমি বুঝবা তুমি এখন আর তোমার মতো নাই, তুমি এখন বস পাবলিক হয়ে গেছো, বুঝছো? মানুষকে পড়াইতে পারবা। সো
সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও সবাই একসাথে ভর্তি হতে গেলে আমার ঝামেলা হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে মানে যারা আগে ভর্তি হওয়ার একটু আগে ভর্তি হয়ে গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো, সিক্রেট গ্রুপে। তোমার এই যে সরলরেখা প্লাস ম্যাট্রিক্স নির্ণায়ক একেবারে বেসিক টু প্রো লেভেল পর্যন্ত লেকচার, এটা হচ্ছে তোমার 1000 টাকার কোর্স ফি। সো সেক্ষেত্রে তোমাকে পেমেন্টটা করতে হবে বিকাশে করার পর তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর তোমরা মেসেজ দিবা হচ্ছে আমার পেজে। ওকে, এতটুকু পর্যন্তই। আর আমাদের অন্যান্য কোর্সগুলো যেমন অনেকে জিজ্ঞেস করবে চ্যাপ্টার ওয়াইজ কোর্স আছে কিনা, হ্যাঁ, যে কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার। হ্যাঁ, আমি নর্মালি আমার ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে একেবারে চ্যাপ্টার ওয়াইজ সবগুলো কোর্স রাখছি। তোমার যেগুলো শেষ ওগুলো সবগুলো তুমি পারচেস করতে পারবা, এবং সেটার জন্য হচ্ছে আমি অলরেডি গ্রুপে একটা কোর্স ফি এর লিস্ট দিয়ে দিছি, সেখানে সব কিছু দেওয়া আছে কোনটা কত টাকা। তুমি পেমেন্ট সিস্টেম কমপ্লিট করলে তুমি সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে। মতিউর রহমান ত্রিগোণমিতি করাবেন না, এই কোর্সে হচ্ছে এই কোর্সটা মানে এটা এই স্পেশাল কোর্সটা হচ্ছে তোমার 21 বেস আর 22 বেসের জন্য। তাদের যেহেতু 21-22 দুইটারই শর্ট সিলেবাসে ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা দুইটা আছে, ওই কারণে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা মিলে আমি জমকালো একটা কোর্স করতে যাচ্ছি। মানে চাচ্ছি এমনভাবে কোর্সটা করতে যাতে করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত ব্যাকআপ হয়ে যায়, একবারে ফকফকা ক্লিয়ার। আমি শর্টকাটগুলোও দেখাই দিব, এই কোর্সের শর্টকাটগুলো সহ দেখাই দিব একবারে অ্যাডমিশন লেভেল পর্যন্ত। কারণ অ্যাডমিশন লেভেল পর্যন্ত যদি ফকফকা করে ফেলতে পারো, তোমার আর টেনশন নাই। যখনই তুমি নোট খাতাটা ওপেন করবা সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ট্রিগোনোমেট্রি কোর্সের কথা অনেকে বলতেছো। ট্রিগোনোমেট্রি অলরেডি আমাদের পেইড বেসে অলরেডি মিরাজ করাচ্ছে। মিরাজ এখন ট্রিগোনোমেট্রি শেষ করে নেয়। ও যখন ট্রিগোনোমেট্রি মিরাজ যখন শেষ করবে, পুরো কোর্সটা যখন কমপ্লিট হবে, তখন তোমরা চাইলে ওই কোর্সটা কিনতে পারবা। অবশ্যই তুমি ক্লাসগুলো যাচাই করে করতে পারবা, যেহেতু মিরাজ আমার ডিরেকশানে ক্লাস নেয়। সো আশা করি মিরাজের ক্লাস তুমি আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা, যথেষ্ট ভালো ক্লাসই হবে আর কি। এই কোর্সে এই কোর্সটা এখন যে কোর্সটা করতেছি এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক প্লাস সরলরেখা। এখন ত্রিগোণমিতি কোর্স আনবো কি আনবো না সেটা তারপরের ব্যাপার। আগে হচ্ছে আমরা এটা শেষ করতে হবে, এটা শেষ না করে আরেকটা আমি কথা দিতে পারতেছি না। আগে এটা শেষ করি, আমরা ত্রিগোণমিতি ম্যাট্রিক্স নির্ণায়ক প্লাস ত্রিগোণমিতি শেষ করি তারপর। কারণ হচ্ছে আমি যেহেতু একেবারে বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত করাবো, সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে একটু টাইম দিতে হবে আর কি। আমরা মানে লাভ মেরে যাবো না, একেবারে 100% বেসিক ক্লিয়ার করে তারপর যাবো, কারণ অ্যাডমিশন লেভেল পর্যন্ত আমাদের লেকচারগুলো হবে। আর বইয়ের ক্ষেত্রে জেনারেলি আমি অক্ষরপত্র বই আর কিতাবসার দুইটা একসাথে ফলো করি। তোমরা শুধুমাত্র বাসায় আমি সিকোয়েন্স ফলো করি অক্ষরপত্র, আর ম্যাথ করানোর সময় এক্সট্রা কিতাবসারের যদি কোনো ম্যাথ করানো লাগে সেগুলো আমি দুইটা বই অ্যানালাইজ করে তারপর ম্যাথ করাই। আর এক্ষেত্রে হচ্ছে তোমার বাসায় অক্ষরপত্র বই থাকলে বেস্ট, কারণ সিকোয়েন্সটা মিলবে। আর কিতাবসারের বই থাকলে সমস্যা নেই, আর দুইটা থাকলে তো আরও ভালো। মতিউর রহমান ত্রিগোণমিতি, হ্যাঁ ত্রিগোণমিতি 22 বেসে আছে, কিন্তু 21 বেসে নাই। তো আপাতত এই কোর্সটা হচ্ছে 21-22 দুইটার জন্য, এখনকার কোর্সটা 21-22 দুইটার জন্য। সেটা হচ্ছে তোমার ত্রিগোণমিতি প্লাস ম্যাট্রিক্স নির্ণায়ক দুইটা, ত্রিগোণমিতি এবং ম্যাট্রিক্স নির্ণায়ক দুইটা। এরপরে আমরা সরলরেখা প্লাস ম্যাট্রিক্স নির্ণায়ক এই দুইটা অধ্যায়। এরপরে আমরা ত্রিগোণমিতি আনবো কিনা সেটা এই কোর্সটা করার পরে আমরা বুঝতে পারবো, এই কোর্সটা করার পরে, এখন না। ও মা, দুনিয়াদারি এখন সাদা হয়ে গেছে। ওকে, ভাই স্ট্রেট লাইনে কয়টা ক্লাস নেবেন? দেখো, আমি কোর্স শেষ করার আগে বলতে পারতেছি না কয়টা ক্লাস নিব। আমার কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস নিব। মোটামুটি সরলরেখা যেহেতু সরলরেখা টোটাল 7টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো এক চ্যাপ্টারে যদি তোমার মিনিমাম 3টা করে ক্লাস হয়, 3-7 21টা, মোটামুটি 20 আপ ক্লাস হবে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। আজকে কি বার? আজকে মঙ্গলবার। আমাদের আগামী ক্লাস বৃহস্পতিবার হবে শিডিউল অনুযায়ী, রবি মঙ্গল বৃহস্পতি শিডিউল। সো আগামী ক্লাসটা বৃহস্পতিবারে হবে। বৃহস্পতিবার আমরা আগামী ক্লাস নিব। বৃহস্পতিবার আমরা 3A কমপ্লিট করবো। 3A এর বাকি যে অংশটা আছে সেটা আমরা আগামী ক্লাসে এক ক্লাসে কমপ্লিট করে ফেলতে পারবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। সো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।